বন্ধুরা, চকলেট কেক খেতে আমরা সবাই ভালোবাসি। আর যদি সেটা খুব সামান্য উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো ব্যাপারই না। খুব সামান্য উপকরণ লাগে, বিশ্বাস করুন। আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আমি মাত্র কী কী উপকরণ দিয়ে এই চকলেট কেকটা বানিয়েছি। শুধু বাইরে থেকে আনিয়েছি এই চকলেট বলসগুলো। ডেয়ারি মিল্কের যে কোনো চকলেট সস দিয়ে আপনারা এগুলোকে বানিয়ে নিতে পারবেন। তাই এই পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য রইল অনুরোধ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটাকে প্রেস করে দেবেন। তার আগে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। শুরু করা যাক তবে আজকের ভিডিও চকলেট কেকের। তো চকলেট কেক বানাতে গেলে আমরা প্রথমেই নিয়ে নেব একটা ছোট মিক্সিং বোল, তাতে নিয়ে নেব একটা ছাঁকনি আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা গ্রামে মেজার করলে হবে 35 গ্রামস মতো। আর সাথে আমি মিশিয়ে দেবো উইকফিল্ডের 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার। আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানির ব্যবহার করে উঠতে পারেন, বাট আমার প্রয়োজন সবথেকে বেশি ভালো লাগে উইকফিল্ডের ব্যবহার করতে। বা মানায়ারও ব্যবহার করতে পারেন, মানায়াও খুব ভালো ব্র্যান্ড, আমি মানায়াও ইউজ করে দেখেছি। আর মিশিয়ে নেব 1/8 স্পুন মতো বেকিং সোডা। বেকিং সোডাটা আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, নর্মালি লুজও ইউজ করতে পারেন, বাট এর মাত্রাটা সঠিকভাবে ইউজ করাটা কিন্তু ভীষণ জরুরি। কারণ এই দুটোর মাত্রা যদি একটু ভুল হয় তাহলে আপনার কেকটা পুরো শেষ। আর মিশিয়ে নিচ্ছে 1/2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। আমি কিন্তু আমার প্রত্যেক কেকে কর্নফ্লাওয়ার ইউজ করি, কারণ কর্নফ্লাওয়ার ইউজ করলে কেক কিন্তু ভীষণ। চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কেকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। আর চকলেট কেকের সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কোকো পাউডার। আমি এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। তারপর যে ডাই ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। যে লামগুলো থাকবে সেটা স্প্যাটুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে যে ডাই ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটাকে একটু স্প্যাটুলা দিয়ে নেড়ে সাইডে সরিয়ে রাখবেন। 1/2 পাউন্ড কেক যেহেতু আমি তৈরি করব, সেই জন্য নিয়ে নেব একটা বড় সাইজের ডিম। আর একটা ডিমে 1/2 পাউন্ডের জন্য ঠিক আছে। আর এতে মিশিয়ে দেবো 35 গ্রামস মতো চিনি। খুব আস্তে আস্তে, পুরো চিনিটাই একসাথে আমি দিয়ে দেবো না, অল্প অল্প পরিমাণ চিনিটা ডিমের সাথে আমি খুব লো স্পিডে বিট করব। কখনোই কিন্তু হাই স্পিডে বিট করতে যাবে না। হাই স্পিডে বিট করলে কিন্তু এগ ফোমটা তৈরি হবে না। আর এগ ফোম ঠিকঠাকভাবে তৈরি না হলে আপনার কেকটাও কিন্তু স্পঞ্জি হবে না। আসলে ডিম আর চিনির যে বিটিং এটা আছে, তো সেটা ভালোভাবে বিট করলে একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। আর ক্রিমের মতো তৈরি হলে তবেই কিন্তু আপনার যে কেকের স্পঞ্জটা হবে সেটা স্পঞ্জি হবে। আস্তে আস্তে দেখুন কীরকম ক্রিমের মতো হয়ে যাচ্ছে, আর পুরো সাদা হয়ে গেছে। এখানে কোনো ইয়েলোইশ যে ভাবটা আছে সেটা আর থাকবে না। এরপর আমি মিশিয়ে নেব এতে 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। আপনারা কিন্তু কোনো গন্ধযুক্ত তেল এতে ভুলেও ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনাদের যে কেকের টেস্ট আছে সেটা পুরোটাই শেষ। আর নিয়ে নেব আমি এখানে বাটার মিল্ক নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ। আর কিছুটা নিয়ে নিচ্ছি চকলেট এসেন্স। এটা না আমার চকলেট ফ্যান্টাসির এসেন্স। আমার কিন্তু বুশের এসেন্স খুব একটা ভালো লাগে না, যদিও সবাই বলে বুশের এসেন্স ভালো, বাট আমি ট্রান্সপারেন্ট চকলেট এসেন্স ব্যবহার করতেই বেশি ভালোবাসি। বিটিং যে কাঁটাটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর চালনি দিয়ে আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা অল্প অল্প পরিমাণ চেলে নিয়ে ডিমের যে মিক্সচারটা আছে তার সাথে আমি একটা হুইস্কার দিয়ে খুব হালকা হাতে ফোল্ড করব। এটাকে হালকা হাতে ফোল্ড করাটা কিন্তু ভীষণ জরুরি। কখনোই খুব তাড়াতাড়ির সাথে এটা ফোল্ড করতে যাবেন না, কারণ ডিমের যে এই ফোমটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি বারবারই বলছি কেকটা কিন্তু আপনাদের তৈরি হবে না ঠিকঠাকভাবে। আমি দুবারে এটাকে নেব, যেহেতু ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা কম আছে। ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা 6 ইঞ্চের প্যানে ঢেলে নেব। আর তার মধ্যে আমি আমার ওটিজি যেটা আছে সেটাকে 140-তে প্রিহিট করতে দিয়েছি। আপনারা চাইলে খুব ইজিলি এটাকে গ্যাসেও বেক করতে পারেন, কেক ওভেনেও বেক করতে পারেন, বাট মাইক্রোওভেনে বেকিংটা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয় না, তাই আমি মাইক্রোওভেনে বেকিং করতে যাই না। গ্যাসে যদি করেন খুব ভালো হয়, বাট ওভেন থাকলে অবশ্যই ওভেনে করুন। আমি 6 ইঞ্চের প্যানের মধ্যে ঢেলে নিয়েছি। আমার এই কেকটা একটু ফ্ল্যাট হবে, সেই জন্য আমি 6 ইঞ্চের প্যান ব্যবহার করেছি। আপনারা 1/2 পাউন্ডের কেক তৈরি করতে গেলে 5 ইঞ্চের প্যানও ইউজ করতে পারেন, কারণ 5 ইঞ্চের প্যানে কিন্তু কেক ভালো একটা হাইট দেয়, আর 6 ইঞ্চের প্যানে একটু ফ্ল্যাট হাইট দেয়। তো আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, তারপর কেকের যে ব্যাটারটা আছে ভালোভাবে একটু ঘেঁটে নিচ্ছি, আর তারপর ট্যাপ করে এটাকে আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আমার, কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। আমি ওভেন থেকে বার করে নিয়েছিলাম, 20 মিনিট মতো সময় লেগেছে বেকিং হতে। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা না আমার যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার 3টে কারণ আছে। কারণ হচ্ছে, প্রথম কারণ,
ফ্রিজে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর্জেন্ট কেকের অর্ডার থাকলে। তৃতীয়ত, আপনাদের যে কেকটা থাকে কাটিং করতে অনেক সময় প্রবলেম হয়, ইভেনলি কাট হয় না, এবড়ো খেবড়ো হয়ে যায়, তো সেটাতে একটা সুবিধা হয়। তৃতীয়ত, যে কেকের গুঁড়ো অনেক সময় গরম থাকাকালীন অবস্থায় কাটলে বেশি পরিমাণে পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু কেকের গুঁড়োটাও কম পড়বে। তো আপনারা এইটা অবলম্বন করলে কিন্তু ভালো রকম একটা রেজাল্ট পাবেন। তো আমি কেক বেসের উপরে অল্প চকলেট ক্রিম লাগিয়ে তার উপরে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। তার আগে অবশ্যই আমার চকলেট স্পঞ্জটাকে আমি হালকা ময়েস্ট করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে, তার উপরে আমি চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। চকলেট গানাশের রেশিও কেউ যদি জানতে চান তাদের জন্য আমি বলে রাখি, এখানে 1:1 পরিমাণে চকলেট আর হুইপিং ক্রিম দেওয়া আছে। আমি হুইপিং ক্রিমের সাথে কিছুটা ফ্রেশ ক্রিম ইউজ করেছি, কারণ হুইপিং ক্রিমে মিষ্টি ভাব থাকে আর ফ্রেশ ক্রিমের মধ্যে একটা ক্রিমিনেস থাকে, যেটা হুইপিং ক্রিমে অতটাও থাকে না। হুইপিং ক্রিম কিন্তু কেকের যে আইসিং আছে সেটার জন্যই ভালো, বাট আমার কাছে সেই দিনকে খুব কম পরিমাণেই হেভি ক্রিমটা ছিল, সেই জন্য আমাকে হুইপিং ক্রিম ব্যবহার করতে হয়েছিল। বাট হুইপিং ক্রিম ব্যবহার করলে আপনাদের চকলেটের যে গানাশটা আছে সেটা বেশি পরিমাণ মিষ্টি হয়ে যাবে, তাই চেষ্টা করবেন সবসময় ফ্রেশ ক্রিম দিয়ে বানাতে চকলেট গানাশ। আমি প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিমের লেয়ারের উপরে চকলেট গানাশ ব্যবহার করি, কারণ আমার চকলেট কেকটাকে মোস্ট চকলেটই বানাতে। অবশ্য সেটা কাস্টমারের ডিমান্ডের আর বাজেটের উপর ডিপেন্ড করে। আমি না এরপর করব সেটা হচ্ছে, যেটা খুব জরুরি, ক্রাম কোটিং। কারণ ক্রাম কোটিং অনেকেই করেন না, একেবারে ফাইনাল লেয়ারিং করে দেন। তো ফাইনাল লেয়ারিং করলে একটাই সমস্যা হয়, ক্রিম অতিরিক্ত বেশি পরিমাণে লাগে যে কেকের পার্টসগুলো আছে সেগুলোকে লোকানোর জন্য। আর ক্রাম কোটিং করলে ক্রিমটা অনেকটা কম থাকে আর ফিনিশিংটাও অনেক স্মুথ হয়। তো আমি খুব অল্প অল্প পরিমাণ ক্রিম নিয়ে একটা স্প্যাটুলার সাহায্যে কেকের চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব, আর তারপরে কেকের উপরের যে টপ লেয়ার আছে তার উপরে খুব অল্প পরিমাণ ক্রিম নিয়ে আমি এটাকে কোট করে ফ্রিজে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। ক্রাম কোটিংয়ের নিয়ম হচ্ছে, আপনি কিন্তু ফার্স্ট কোটটা করে নিয়ে 5 থেকে 6 ঘন্টাও রাখতে পারেন, বাট অ্যাটলিস্ট 15 মিনিটস রাখা কিন্তু জরুরি। ক্রাম কোটিং করলে কিন্তু কেকের যে গুঁড়োগুলো আমাদের ক্রিমের সাথে লেগে আসে আইসিং করার সাথে সাথে, সেই গুঁড়োগুলো কিন্তু আমরা ঢাকা দিয়ে দিতে পারবো, আর কেকের যে লেয়ারগুলো ক্রিমের উপর দিয়ে দেখা যায় সেগুলোও কিন্তু আমরা চাপা দিতে পারবো। সাথে অনেকটা কম ক্রিমেও আমরা কাজটা করতে পারবো, কারণ বেশি ক্রিম কেকের মধ্যে খুব একটা খেতে ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজে অ্যাটলিস্ট 20 মিনিট বা 15 মিনিটস রেখে দেওয়ার। আমি মোটামুটি কেকের যে ক্রিমটা আছে সেটাকে লাগিয়ে নিয়ে একটু স্মুথ করে নেবো চারিদিকটা, তারপর আমি ক্রাম কোটিংয়ের জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। কারণ ক্রাম কোটিংটা মোটামুটি স্মুথ হলে উপরে যে ফাইনাল কোটিংটা থাকবে সেটাও স্মুথ হবে আর করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এই কেকটার জন্য আমার হাতে টাইম ছিল মাত্র 3 থেকে 4 ঘন্টা। সত্যি কথা বলতে এই কেকটা আরেকটু বেশি সময় দিলে অনেক বেশি টেস্টি হতো, বাট কাস্টমারকে আমি তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে বলে দিয়েছিলাম কেকটা যেন অবশ্যই ফ্রিজ করে রাখা হয়। আমার ক্রাম কোটিংয়ের পরে আমি ক্রিম নিয়ে চারপাশে লাগিয়ে ফাইনাল কোটিংটা করব। ক্রাম কোটিংয়ের জন্য আমি কেকটাকে ফ্রিজে প্রায় 30 মিনিটস মতো রেখে দিয়েছিলাম, তারপর একটা স্ক্র্যাপার দিয়ে চারিদিকটা আমি স্মুথ করে নিচ্ছি। টপ লেয়ারটাও ফিনিশ হয়ে গেছে, মোটামুটি স্মুথ করে নেওয়াও হয়ে গেছে। এবার একটা স্প্যাটুলার সাহায্যে প্যাটার্ন আমি বানিয়েছি ঠিকই, বাট এই প্যাটার্নটার উপর দিয়ে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে। কাস্টমার বলেছিল যেন আমি একটু ড্রিপিং রাখি, কারণ কাস্টমারের চকলেট ড্রিপ খুব ভালো লাগে, তাই পুরো কেকটা আমাকে চকলেট দিয়ে কভার করতে বারণ করে দিয়েছিল, বলেছিল হাফ হাফ রাখতে, কিছুটা ক্রিম থাকবে কিছুটা চকলেট থাকবে, বাট ড্রিপিংটা অবশ্যই যেন মাস্ট থাকে। তো ড্রিপ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কেকের যে চকলেট গানাশটা থাকবে সেটা যেন কখনোই অত্যন্ত গরম না হয় বা খুব ঠান্ডাও না হয়। কেকের গানাশটা মোটামুটি রুম টেম্পারেচারে থাকা জরুরি, কারণ গরম যদি বেশি হয় তাহলে আপনার ড্রিপ তৈরি করার সময় কেকের যে গানাশটা তাই চকলেটের গানাশটা থাকবে সেটা কিন্তু ক্রিমের গা বেয়ে নিচে নেমে আসবে বেসবোর্ডের উপরে। ঠান্ডা যদি হয় তাহলে কিন্তু খুব একটা পরিমাণে ড্রিপ যে করবেন সেটা ভালোভাবে তৈরি হবে না। স্প্যাটুলা দিয়ে আমি চকলেটটাকে স্মাচ করে নিয়েছি, তার উপরে একটা পাইপিং ব্যাগে চকলেট ক্রিম ভরে এরকমভাবে রেডি করে নিয়ে তার উপর বেশ কিছু চকলেটের গার্নিশিং দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি। কাস্টমার বলেছিল কিছুটা চকলেট টিপস ইউজ করতে, আমি চকলেট টিপস আর ডেয়ারি মিল্কের চকো শর্টস ইউজ করেছি। আর এই ধরনের পিছনে চকলেট স্টিক বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলো কিনে নিতে পারেন। আর গার্নিশগুলো আমার বাড়িতে বানানো, আমি আরেকদিন অন্য ভিডিওতে কিভাবে চকলেট গার্নিশ বানাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, বেল বাটনের
প্রেস করে রাখবেন, কারণ আমার নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে যদি আসে সাথে সাথেই যেন আপনাদের কাছে নোটিফিকেশান যায়। মতো তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য।